সকাল সেন্ট ভিনসেন্টে লিটনের নেতৃত্বে টাইগারদের টি-20 মিশন। ওয়ানডের ব্যর্থতা ঘোচাতে চায় বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে স্বাগতিকদের হারানো কঠিন হলেও আশা হারাচ্ছে না লিটন। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়। অনিশ্চয়তায় সাকিবের ভবিষ্যৎ। ইসিবির নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে পারবেন না বোলিং করতে। 22 গজে ফিরতে উত্তীর্ণ হতে হবে আইসিসির পরীক্ষাগারে। এবং রাতে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি। দু দলের বাজে পারফরমেন্সের কারণে উত্তাপ নেই সমর্থকদের। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর আশা। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর জানাবো। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। লিটনের নেতৃত্বে টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টাইগারদের। ক্যারিবীয় কন্ডিশনে জয় পাওয়া কঠিন হলেও সতীর্থদের উপর আস্থা রাখছেন লিটন। সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ দিয়েছেন লিটন। বিশ্বকাপ যেখানে শেষ সেখান থেকেই শুরু হচ্ছে টি-20 সিরিজের, তাও এমন একটা সময় যখন টানা 3 ওয়ানডেতে হেরে ব্যাকফুটে পুরো দল। হোয়াইট ওয়াশের তিক্ততা টি-20 সিরিজ দিয়ে ঘোচাতে চায় বাংলাদেশ। কঠিন সময়ে দলে নেই নিয়মিত অধিনায়ক শান্ত। কান্ডারি লিটনের অবস্থা যাচ্ছে তাই। প্রথম ওয়ানডেতে তার ব্যাটে রান এসেছিল 2, পরের 2 ম্যাচে যথাক্রমে 4 ও 0। বিপদে দলকে আত্মবিশ্বাস যোগাবেন যিনি, তার ব্যাটেই রান নেই। তবুও স্বপ্ন দেখাচ্ছেন লিটন। ম্যাচের আগে ফ্লাডলাইটে অনুশীলন করেছে ক্রিকেটাররা। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় নেই মুস্তাফিজ, সাকিব, হাসান মাহমুদ, তাসকিন, রিপনদের নিয়েই স্বপ্নবাজ লিটন। আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। টিম কম্বিনেশন কেমন হবে তা এখনও ঠিক করতে পারেনি ম্যানেজমেন্ট। সংক্ষিপ্ত সংস্করণে রভম্যান পাওয়েলদের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে বিগ ব্যাশ ও ইনজুরির কারণে অনেক তারকা ক্রিকেটার নেই ওয়েস্ট ইন্ডিজের এই দলে। তবে সেসব নিয়ে না ভেবে ম্যাচ জয়েই চোখ রাখছেন লিটন। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গিয়েছে। তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি। আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত খেলেছে 16টি ম্যাচ। ক্যারিবীয়দের জয় আছে 9 ম্যাচে। টাইগাররা জিতেছে 5টি ম্যাচ, 2টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পারভিন আক্তার, সময় সংবাদ। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে আরও একটা হতাশার বছর শেষ করল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিসিবির। সঙ্গে যোগ হয়েছে বাজে ফিল্ডিংও। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান কাঠগড়ায় তুলেছেন ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতাকে। পরিস্থিতি উন্নতিতে তাগিদ দিলেন একটা দল হয়ে খেলার। টেস্ট, ওয়ানডে আর টি-20 বলা হয় এই 3 ফরম্যাটের মধ্যে টাইগাররা নাকি সবচাইতে ভালো খেলে ওয়ানডে ফরম্যাটটা। কিন্তু বাস্তবতা হচ্ছে নিজেদের সবশেষ 6টা আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে মোটে 1টা, আর ম্যাচের হিসেবে 20 ম্যাচের মধ্যে সংখ্যাটা মোটে 4। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বড় অশনি সংকেত। তবে কি ওয়ানডে ফরম্যাটটাই খেলতে ভুলে গেছে বাংলাদেশ? ওয়ানডে খেলতে ভুলি নাই, বাট প্রবলেম যেটা হয়েছে যে অ্যাজ এ টিম যেভাবে খেলার কথা সেভাবে আমরা খেলতে পারছি না। আপনি মনে করেন সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো যে আমাদের ব্যাটসম্যানদের ফর্মে নাই। হয়তোবা অনেকে অনেকদিন পর যেটা রান করে, কিন্তু আপনার যে যারা ব্যাটসম্যান আছে ওদেরকে কিন্তু আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ভারত বিশ্বকাপ থেকেই অস্বস্তির লু হাওয়া। পরিস্থিতি পাল্টায়নি 24 সালেও। লাভ হয়নি কোচ পরিবর্তন করে। পছন্দের ফরম্যাটেও হেরেই চলেছে বাংলাদেশ।
মাঠের ক্রিকেটে টাইগারদের নেতিবাচক মানসিকতা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে ড্রেসিং রুমের শীতল আবহাওয়া। প্রশ্ন আছে দল নির্বাচন নিয়েও। এইগুলো কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই মোমেন্টে এসে এইসব মিস্টেক করলে কিন্তু আপনি কোনো ম্যাচই জিততে পারবেন না। সবশেষ কয়েকটি সিরিজে বাজে ফিল্ডিং, ক্যাচ মিস আর হাফ চান্সকে পূর্ণতা দিতে না পারায় আঙুল উঠেছে এই বিভাগের সামর্থ্য নিয়েও। ম্যাচের ডিসিশনটা চেঞ্জ করে দেয় ফিল্ডিং। কিন্তু আপনি যে ওখানে রান আউটটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ম্যাচে দিয়ে একটা দুটো রান আউট করে দেন, একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ ধরে ফেলেন, তাহলে কিন্তু আপনার 2-3টা উইকেট পড়ে যাচ্ছে। সেই জিনিসটা আমরা পাচ্ছি না। যে মোমেন্টে আমাদের যেটা দরকার সেই জিনিসটা হচ্ছে না। পাকিস্তান আর বাংলাদেশের আবহাওয়া কিছুটা সাদৃশ্য থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেখানে আপাতত হচ্ছে না কোনো ক্যাম্প। তাই তো সবশেষ এই টুর্নামেন্টের সেমিতে খেলা বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে এবার কেমন করে সেটাই এখন তর্ক সাপেক্ষ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এনসিএল টি20তে নিজ দলের হয়ে মাঠে নামলেও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত আরেক ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবেন তামিম ইকবাল খান। এই মুহূর্তে সিলেটে কথা বলছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা সরাসরি যাচ্ছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি20তে ওদের আপার হ্যান্ডে থাকবেই, কারণ ওদের টি20 স্পেশালিস্ট প্লেয়ার এত বেশি, ব্যাটিংয়ে বলি, বোলিংয়ে বলি বা খেলার বোঝার ব্যাপারটাতে ওদের আপার হ্যান্ড থাকবেই। তার মানে এই নয় যে ওরা মাঠে নামা মানে ওরা জিতে যাবে, তা নয়। আমি নিশ্চিত যে আমাদেরও টপ অর্ডার কিন্তু এখন ভালো করছে এবং খুব আশার ব্যাপার যে বেশ দুটো ম্যাচে বা তিনটা ম্যাচে বলতে পারবো না, দুটো ম্যাচে কিন্তু আমরা অনেকগুলো 6 মেরেছি, যার সাধারণত আমরা দেখি না। কিন্তু এই 6 হিটিং এবিলিটিটা আমাদেরও বেশ কিছু খেলোয়াড় আছে। সো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বলার যদি একটু বেটার বল করতে পারে, 3 ডে আমরা 3টা যে ওয়ানডে খেললাম সেখান থেকে যে অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে যদি আমরা বলাররা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, আমার মানে আমরা আরেকটু বেটার খেলতে পারবো। কিন্তু এটা অ্যাসুরেন্স দেয় না যে ওদের এগেইনস্টে আমরা জিতেই যাবো কিনা, কারণ এটা মানতেই হবে যে টি20তে ওরা অনেক অভিজ্ঞ। বাট আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে, কোনো সন্দেহ নেই। স্যার, আপনি বলছিলেন আমরা মিডল ওভারে ফিনালে সার্ভাইভ করেছি, স্ট্রাগল করেছে এবং এর মাঝে আসলে দলের সবথেকে বড় যে স্পিনার সাকিব হাসানের একটা নিষেধাজ্ঞার বিষয় আছে। সব মিলিয়ে বিসিবির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল না, সাকিব আল হাসান ছিলই না, তো এখানে সাকিব হাসান নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন দেখছি না। এটা খুব একটু হতাশাই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, উপর থেকে পার্টনারশিপ হতে পারতো। আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচেই রান করতে হবে, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। স্লিপে বল যাচ্ছে, আউটসাইড দ্য অফ স্টাম্প বিট হচ্ছে। আমি শিওর যে ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন এবং এটা নিয়ে কাজ করবেন, কারণ ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য। সব ফরম্যাটেই খেলছে এবং মাঝে মধ্যে কি ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছেন আমরা সবাই দেখেছি। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। সম্মান ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওকে ওর পাশে থাকা দরকার এবং আশা করব ও দ্রুত ফিরে আসবে। না, এটা তো হবেই, কারণ আমরা এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফর্মেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই। এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং, শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং তা না, সিলেক্টরদের যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। কিন্তু এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরো বেটার অ্যাডপ্ট করতে পারবো। আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফর্মেটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলোয়াড়দেরকে খেলাতে পারি, বিশেষ করে পেস বলারদের, এটাও খেয়াল রাখতে হবে। সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে। কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সো খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে আমাদের। এনসিএল টি20তে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স না করতে পারা সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। পরের খবরে যাচ্ছি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার পর কোন পথে টাইগার অলরাউন্ডারের বোলিং ভবিষ্যৎ? জাতীয় দল কিংবা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবে কিনা? আইসিসির নিয়ম অনুযায়ী কোনো স্বীকৃত পরীক্ষাগার থেকে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার পরও অবৈধ হলে সংশ্লিষ্ট ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটাই আন্তর্জাতিক ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে কার্যকর হবে।
মূলত অলরাউন্ডার হওয়ায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেতেন সাকিব। তবে এখন কি সাকিব সব ফ্র্যাঞ্চাইজি লিগে বল করতে পারবেন? আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও বোলিংয়ের ব্যাপারে কি নিয়ম আছে আইসিসির? অবৈধ বোলিং অ্যাকশনের ব্যাপারে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার, যেখানে কোনো ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হলে কি করতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে হলে কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, সব বিষয়ে উল্লেখ আছে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত অনুচ্ছেদের 11.1 ও 3-এ। যেখানে বলা হয়েছে আইসিসির অন্তর্ভুক্ত কোনো ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুসরণ করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও আরোপ করবে। ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে অবৈধ বোলিং অ্যাকশনের ব্যাপারে কি নিয়ম আইসিসির? বিশ্বে চলমান আছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে আগ্রহ আছে সাকিব আল হাসানের। তবে সেখানেও দুঃসংবাদ টাইগার অলরাউন্ডারের জন্য। কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নিয়ম কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে। আবারও বোলিংয়ে ফিরতে কি করতে হবে সাকিবকে, সেখানেও আছে আইসিসির কিছু নিয়ম। নিয়ম অনুযায়ী সেই খেলোয়াড় যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের পরীক্ষা আবারও দিতে পারবেন, যেটা একই ক্রিকেট ফেডারেশন দ্বারা স্বীকৃত পরীক্ষাগারে হতে হবে, অর্থাৎ আইসিসি স্বীকৃত হতে হবে। এই পরীক্ষায় উতরাতে পারলে তিনি আবারও কোনো আনুষ্ঠানিকতা ছাড়া ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে বাধা থাকবে না। বর্তমানে লঙ্কা টি10 লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। সেখানে গেল ম্যাচে ব্যাটিং করলেও বল হাতে দেখা যায়নি তাকে। তার মানে পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আর হয়তো বল হাতে সাকিবকে দেখা যাবে না। জানা গেছে শিগগিরই আইসিসি অনুমোদিত পরীক্ষাগার ভারতের শ্রী রামাচন্দ্র ইউনিভার্সিটি চেন্নাইতে পরীক্ষা দিবেন সাকিব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে ছন্ন ছাড়া বাংলাদেশ দল। সাকিবের অভাব, মিরাজের কাঁধে ব্যাটিংয়ের বাড়তি দায়িত্ব যার অন্যতম কারণ। পাইপলাইনে স্পিনার গড়ার কাজে অবহেলার জন্য নিকট ভবিষ্যতেও এমন সমস্যার সমাধান দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা, যার কারণে পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। সিলেট থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। টানা 2 ওয়ানডে সিরিজ হারের স্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ তো আছেই, এক দশক পর ক্যারিবীয় দ্বীপে ধবলধোলাই আরও বড় ধাক্কা। অন্তত শেষ ম্যাচটা তো জেতার কথাই ছিল। জাঙ্গুকার্টির অমন পার্টনারশিপ না হলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানো সম্ভব হতো। শুধু জাঙ্গু কার্টির জুটি না, এই সিরিজের প্রথম ম্যাচ সহ সবশেষ আফগানিস্তান সিরিজ হারের কারণ প্রতিপক্ষের পঞ্চম কিংবা ষষ্ঠ উইকেট জুটি। ইনিংসের মাঝপথে ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ মিরাজরা। ওয়ানডে দলের মূল স্পিনার সাকিব আল হাসানের শূন্যতা তো আছেই, মিরপুরের বাইরে কেউ কেউ কম খরচে হলেও উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে আছে প্রশ্ন। অলরাউন্ডার হিসেবে ঠিক আছে, বাট ওর আরেকটা আমাদের অপশন বার করতে হবে। আরেকটা হয়তো এখন সাকিব নেই দেখে মিরাজের উপর দিয়ে ওই ঝড়ঝাপটা যাচ্ছে বলিং। যদি সাকিব থাকতো হয়তো মিরাজের এত হতো না। এখন যারা আছে এরা মানে রান থামানোর দিকে বেশি ইন্টারেস্টেড রাদার দেন। গত থার্ড ওডিআইতে 350 রানও আমরা আটকাতে পারি নাই। আমাদের কাছে যদি এখানে একটা ভালো এনি বলার যে উইকেট টেকিং বলার হয় তাকে থাকতো, তাহলে আমরা ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের জিতা উচিত ছিল। সাকিবও অত স্কিলফুল বলার না, কিন্তু এইখানে অনেক ভালো। ও মাথা ইউজ করে, আর কিছু না। ওরও বল টার্ন করে না, ও সব মোস্ট অফ দ্য আম্বল, বাট খুব ভালো মাথা। স্পিন ডিপার্টমেন্টের দুর্দশা বেড়েছে মিরাজকে টপ অর্ডার ব্যাটার বানানোর প্রচেষ্টায়। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ক্যারিবীয় সিরিজে ব্যর্থ। আফগানিস্তানের বিপক্ষে ইকোনমিক্যাল থাকলেও ম্যাচ প্রতি উইকেট মাত্র একটা। মেহেদী নিজেকে এখন বেশি ব্যাটিংয়ের দিকে ওর আকর্ষণ চলে গেছে। ওকে ব্যাটিং, আমার মনে হয় ওইটাও কারণ হতে পারে যে ব্যাটিংয়ে বেশি ইন্টারেস্ট এসে গেছে, রানও করছে সে। সো এখানে বোধহয় একটু ঘাটা আছে তার ওখানে। শুধু জাতীয় দল নয়, 50 ওভারের ফরম্যাটেও এমন স্পিনারের অভাব এইচপি কিংবা বয়স ভিত্তিকে। এই স্পিন মায়েস্ট্রোর মতে পাইপলাইনের পর্যাপ্ত যত্নের অভাব থাকায় ভবিষ্যতেও এই সমস্যা ভোগাবে টাইগারদের। বোর্ডের অনেক প্রোগ্রামে পাকিস্তানি এক কোচ এসে করছে, মুশতাক করছে,
কিন্তু যাদের করে প্র্যাকটিস করে ওরা কোনো ম্যাচই খেলে না, তো কিভাবে হবে? ন্যাশনাল লিগে আমি একটা ম্যাচ করেছি, আমি একটা রাইট আর্ম লেগ স্পিনার দেখিনি, কিন্তু আমরা চিল্লাচ্ছি লেগ স্পিনার না, তবে খেলাতে হবে, না খেলালে হবে কিভাবে? রফিক, রাজ্জাক কিংবা সাকিব আল হাসানের পর নিজেদের শক্তির ফরম্যাটে ছন্ন ছাড়া বাংলাদেশ। দরজায় কড়া নাড়তে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সমস্যা নিশ্চিতভাবেই নির্বাচকদের বড় পরীক্ষায় ফেলতে যাচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। চোট, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন আর দুর্ভাগ্য সব পেছনে ফেলে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন আলিস আল ইসলামের। আর ফেরার মঞ্চ তৈরিতে প্রতিনিয়ত নিজেকে পরিণত করতে চান এই মিস্ট্রি স্পিনার। এনসিএল টি20কে দেখছেন বড় সুযোগ হিসেবে, এরপর বিপিএলে আবারও পুরনো রূপে ফেরার লক্ষ্য আলিসের। বোল্ড ক্যাচ, লেগ বিফোর। একাডেমি মাঠে মিস্ট্রি স্পিনে বিধ্বস্ত খুলনার টপ অর্ডার। তাতে টানা তৃতীয় জয় ঢাকা মেট্রোর। জয়ের নায়ক বিপিএল মাতানো আলিস আল ইসলাম। 2019-এ বিপিএল শুরু হ্যাট্রিক করে, এরপর লিগামেন্টের ইনজুরি, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন সব পেছনে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নতুন করে শুরু আলিসের। প্রত্যাবর্তন রাঙানো এই মিস্ট্রি স্পিনার ওই বিপিএল এর মাঝেই পান ক্যারিয়ারের সবচেয়ে বড় খবরটা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক, তবে ভাগ্যের নির্মম পরিহাস, আঙুলের চোট শ্রীলঙ্কা সিরিজের ডাগ আউটে বসার সুযোগটাও কপালে জুড়তে দিল না। আলিসের পরিচয়টা তাই পেরোতে পারেনি বিপিএল এর গণ্ডি। পরিচয় তৈরির টুর্নামেন্ট দিয়ে ফেরার আগে এবার বোনাস এনসিএল টি20, যেখানে নিজেকে পরিণত করার সুযোগ দেখছেন এই ডানহাতি। যখন ব্যাটসম্যানরা একটু ট্রাবল ফেস করে বা ব্যাটসম্যানরা ইজিলি খেলতে পারে না, বা ব্যাটসম্যানরা যখন এসে বলে যে তোর বল খেলতে কষ্ট হয়, তখন ভালো লাগে। আমার এই ম্যাচ থেকে শিকার কিছু আছে, কারণ এই ম্যাচেও আমি 2টা বাজে বল করছি অনেস্টলি। তো আমার সবসময় টার্গেট থাকে আমি বাজে বলগুলো যত রিডিউস করতে পারি, যত কমাইতে পারি। আমি যত বাজে বল কমাবো তত ব্যাটসম্যানের ট্রাভেল দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো প্রতি ম্যাচে শেখার চেষ্টা করি, শিখায় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, নেক্সট ম্যাচের জন্য প্রস্তুত হই, এটুকুই। ইনজুরিতে কপাল পোড়া আলিসের জন্য অপেক্ষা ব্যস্ত সূচির। এনসিএল এর পর বিপিএল, যদিও জাতীয় দলে আরেকটা সুযোগ পেতে অপেক্ষা করতে রাজি এই মিস্ট্রি স্পিনার। ততদিন পর্যন্ত ধরে রাখতে চান নিজের ধারাবাহিকতা। যারা ওয়েস্ট ইন্ডিজে গেছে তারা অবশ্যই ব্যাটার অনেস্টলি। আর আমার যে ব্যাপারটা, আমি ইনজুরির পরে তারপর তো ক্যাম্পে ছিলাম, অস্ট্রেলিয়াতে গেছি, ওমানে গেছি, সব জায়গায় ভালো খেলছি। তো তারপর আমাকে অনেক কিছু শেখার আছে অনেস্টলি যেটা। তো হোপফুলি সিলেক্টরও টাইম দিচ্ছে, আমাকেও টাইম দিচ্ছে, এটা আমার জন্য ভালো হচ্ছে, আমি আরেকটু ম্যাচিউর হচ্ছি। তো হোপফুলি এইবার বিপিএলের পর যদি আমি ভালো খেলতে পারি, হোপফুলি তারা হয়তো বা আমাকে আবার সুযোগ দিতে পারে। মুজিব, থিকসেনা কিংবা হালের গাজানফার, আন্তর্জাতিক সার্কিটে আলিসের সার্ভিস দরকার বাংলাদেশ দলের। এই বোলার তা দিতে প্রস্তুত কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এবারে ম্যানচেস্টার ডার্বির খবর। নানা কারণে রঙিন হচ্ছে না মৌসুমের প্রথম ডার্বি। গেল এক যুগের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে ম্যানচেস্টার সিটি। আমরিম যুগে ভালো কিছুর ইঙ্গিত দিলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি ম্যানচেস্টার ইউনাইটেডেরও। আর তাই অন্য যে কোনো সময়ের তুলনায় উত্তাপ এবার বেশ কম। ইতিহাদে ম্যাচ শুরু হবে রোববার রাত 10:30টায়। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে কখনোই এত অল্প পয়েন্ট নিয়ে 15তম রাউন্ড শেষ করেনি রেড ডেভিলস। অন্যদিকে এক যুগের মধ্যে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড ম্যানচেস্টার সিটির। আর তাই মৌসুমের প্রথম ডার্বি হলেও উইকেন্ডেও এই ম্যাচ নিয়ে নেই তেমন কোনো উত্তাপ। গেল 6 প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে মাত্র 4 পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানচেস্টার সিটি। তার মানে গার্দিওলার দল হারিয়েছে 14 পয়েন্ট। একমাত্র সাউদাম্পটন বাদে অন্য কোনো দলের নেই এমন বাজে রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের ডেরায় আমরিম এসে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দৃশ্যপট বদলায়নি খুব একটা। বলা চলে রেল লাইনের মতো সমান্তরালে চলছে ম্যানচেস্টারের দুটি দল। এসব কারণেই উইকেন্ড সত্ত্বেও ম্যানচেস্টার ডার্বি নিয়ে দর্শক মহলে আগ্রহ কম। তারপরও যদি কাউকে এগিয়ে রাখতে হয় তবে সেই ক্লাবটার নাম ম্যানচেস্টার সিটি। কেননা গেল বছর ডার্বির 5টি হেরেছে সিটিজেনদের নগর প্রতিদ্বন্দ্বী, হজম করেছে 19 গোল। একমাত্র জয় রেড ডেভিলস তুলে নিয়েছিল গেল বছর 2-1 ব্যবধানে। অন্য ম্যাচের মতোই এটা সাধারণ একটা ম্যাচ। এখানেও 3 পয়েন্ট পাবে যে দল জিতবে, তবে এটার সঙ্গে ভক্তদের আবেগ অনুভূতি জড়িত, যেটা
তাকে আমি সম্মান জানাতে চাই, তার জন্যই এই ম্যাচ কিছুটা আলাদা। তারপরও বলবো এসব কারণে ফুটবলারদের উপর আলাদা চাপ তৈরি হয়। আমি আসলে এটা নিতে চাচ্ছি না। আমি সবকিছু বিশ্লেষণ করে দেখছি আসলে সমস্যা কোথায়। আমি দলের উন্নতি চাই, আর তাই বলবো এই ডার্বি ম্যাচ আমার কাছে বিশেষ। এটা হয়তো আমাদের টাইটেল ফাইট নয়, তবে এর সঙ্গে অনেক কিছু জড়িত। যদি একটা জয় এনে দিতে পারি তাহলে হয়তো গোটা দলের পরিবেশ বদলে যাবে। এই মুহূর্তে এটা আমাদের জন্য খুবই জরুরি। ঠিক এই মুহূর্তে মারাত্মক রক্ষণ দুর্বলতায় ভুগছে ম্যানচেস্টার সিটি। এই বিষয়টি বেশ উদ্বেগ টিম ম্যানেজমেন্টের জন্য। তার উপর আছে চোটের লম্বা তালিকা। রদ্রি, অস্কার, একে, আকানজি, স্টোনস এসব বড় নাম মিস করবেন পেপ গার্দিওলা। তবে এতটা খারাপ অবস্থায় নেই ইউনাইটেড। রাশফোর্ড, জিরক্সি বাদে বাকি সবাই ফিট। এই দিক থেকে হলেও কিছুটা এগিয়ে থাকবে রেড ডেভিলস। এস এম ইকবাল, সময় সংবাদ। 2025 সালের শুরুতেই কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল। শুধু কিটই নয়, পুরো দলের সঙ্গে পৃষ্ঠপোষক সম্পৃক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ফুটবল পাড়ায় গুঞ্জন রটেছে অনেকবার বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হতে আগ্রহী একাধিক প্রতিষ্ঠান। তবে গুঞ্জনটা কখনো রূপ নেয়নি বাস্তবে। পৃষ্ঠপোষকের অভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে বাফুফেকে। যদিও নতুন চেয়ারম্যান আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন প্রতিশ্রুতি। জানুয়ারিতেই জানাতে চান খুশির খবর। আন্তর্জাতিক কিছু সংস্থার সাথে কথাবার্তা চলছে আমাদের এখন, এর বাইরে দেশীয় কিছু সংস্থার সাথে আমাদের কথা চলছে, এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এবং আমাদের মার্কেটিংয়ের পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কিট পার্টনার অ্যানাউন্স হবে। তবে আমি এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ এখন গোয়িং ফরওয়ার্ড 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে। ফুটবল পার্টনার নিয়ে কথা বলছি বিভিন্ন কোম্পানির সাথে, এবং এয়ারলাইন্স পার্টনার নিয়ে কথা বলছি, এবং বেশ কিছু পার্টনারশিপ নিয়ে আমরা কথা বলছি। এদিকে গেল বছর হাকডাক বাজিয়ে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি জার্সি উন্মোচন করেছিল বাফুফে। সঙ্গী ছিল ফাহাদ করিমের কে স্পোর্টস। তবে নানা জটিলতায় মাঠেই গড়ায়নি টুর্নামেন্ট। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান ফাহাদ করিম। ইন্টারন্যাশনাল খেলাগুলির ক্যালেন্ডারটা পেলেই আমরা 2025 ইনশাল্লাহ আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। 30 তারিখেই আমি এটা নিয়ে কথা বলবো, কারণ আমি ক্লাবগুলোকে ডাকবো। রেগুলার যে লিগ সেটা তো আমরা করবই, এর বাইরেও আমরা অন্য আঙ্গিকে অন্য ডিজাইনে আরেকটা লিগ করব। টানা সফলতার ধারাবাহিকতায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি নারী দলের প্রাপ্য। তবে এতে আনন্দের সঙ্গে চ্যালেঞ্জও বেড়েছে বলে মনে করছে বাফুফে। সফলতা ধরে রাখতে 2025 সালে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন। ফিফা ফ্রেন্ডলি আছে, আমরা চেষ্টা করব 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। আমি এইমাত্রই মার্কেটিংয়ের সাথে বসছিলাম কিছু কাজ নিয়ে। আমাদের এটাও চেষ্টা আছে যে আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে সাফ আন্ডার 20 হওয়ার কথা ছিল, ওইটা এখন আনসার্টেন, আপনারা জানেন। যদি ওইটা কোনো কারণে না হয়, আমাদের চেষ্টা থাকবে ফেব্রুয়ারিতে আমাদের একটা ফিফা ফ্রেন্ডলি করার চেষ্টা, না আমরা 100% চেষ্টা করব। 2024 সালে মাত্র 4টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল, যা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছিলেন ফুটবলাররা। এখন দেখার অপেক্ষায় নতুন বছরে তাদের সেই আক্ষেপ ঘোচাতে পারে কিনা বাফুফে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছুটিতে নিজ বাড়ির সাতক্ষীরায় গেলেও ফুটবলের সঙ্গে সময় কাটান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। উঠতি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে তার নিজ একাডেমি ওয়ারিয়র স্পোর্টস ক্লাবের সদস্যদের সঙ্গে অনুশীলন করেন তিনি। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল সাবিনা খাতুন, ফুটবলের সঙ্গে যার সম্পর্ক 2 যুগেরও বেশি। নিজ গ্রামের বাড়িতে গেলেও ছুটে যান নিজের গড়া ওয়ারিয়র স্পোর্টিং ক্লাবে। একাডেমির সদস্যদের খেলায় উদ্বুদ্ধ করতে তাদের সঙ্গে অনুশীলনেও মাতেন নারী ফুটবলের অধিনায়ক। সম্প্রতি সাবিনার একাডেমি পরিদর্শনে যান জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তফা আহমেদ। এ সময় রাখা হয় ভিন্ন রকম এক আয়োজন। সংক্ষিপ্ত আকারে খেলা হয় জেলা প্রশাসক একাদশ বনাম সাবিনা একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। সাবিনাপুর এই ওয়ারিয়র স্পোর্টস একাডেমি প্র্যাকটিস করার কারণে আজ আমি সারা বাংলাদেশের 16 BCL সেরা প্লেয়ার হতে পেরেছি। সাবিনা আপু সেই 5-6 বছর ধরে উনি এই একাডেমির পিছনে শ্রম
মেধা এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাবিনা চান একাডেমি থেকে উঠে আসুক জাতীয় পর্যায়ের খেলোয়াড়। শুধুমাত্র ফুটবল না, আমার মনে হয় যেসব স্পোর্টসগুলো আছে যেগুলো আসলে মাঠেই নাই সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং খেলা দিতে হবে মাঠে। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে মানসম্মত মাঠ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমার পক্ষ থেকে এই মাঠকে সংস্কার করা, সুন্দর করে খেলার উপযোগী করা, এটা আমি করে দেব এবং খেলোয়াড়দের মানে যে কোনো বিষয়ে, বিশেষ করে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে যেন আমি একটা অবদান রাখতে পারি। তবে ক্লাব করেই থেমে নেই সাবিনা খাতুন। তার স্বপ্ন খেলোয়াড়দের সুযোগ সুবিধা নিশ্চিত করতে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের। সময় সংবাদ, সাতক্ষীরা। বিপিএল ফুটবলে অপ্রতিরোধ্য মোহামেডান আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় তুলে নিয়েছে সাদা কালোরা। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেবে বিজয়ীরা। এমন সমীকরণ নিয়েই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামে দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী এবং মোহামেডান। ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘুরায় সাদা কালোরা। তাদের আক্রমণের সামনে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর আবারও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দলটা, তবে সুলেমানের দেয়া পাস থেকে বল জালে জড়াতে পারেনি ইমানুয়েল সান্ডে। বিপরীতে পাল্টা আক্রমণেও যায় আবাহনী, তবে তাতে সফল হয়নি ধানমন্ডি পাড়ার দলটি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় আলফাজ আহমেদের দল। বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের গোলরক্ষক। তবে প্রথমার্ধের যোগ করার সময় আর ভুল করেননি সাদা কালোরা। সুলেমান দিয়াবাতের হেডে লিড নেয় মোহামেডান। গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সিউ উদযাপনে সমর্থকদের উল্লাসে মাতান দিয়াবাতে। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা চালায় আবাহনী। সমতায় ফিরতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তাদের আক্রমণ ভাগ, তবে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে তা যথেষ্ট ছিল না। অন্যদিকে থেমে থাকেনি মোহামেডানের আক্রমণও। গোলের খুব কাছে গেলেও দুর্বল শটের কারণে ব্যবধান দ্বিগুণ করা হয়নি সাদা কালোদের। ম্যাচের দ্বিতীয় গোলের সুযোগ পান দিয়াবাতে, তবে তার শট পোস্টে লাগায় জোড়া গোল পূর্ণ হয়নি তার। শেষ পর্যন্ত আর কোনো দল জাল খুঁজে না পাওয়ায় 1-0 গোলে জয় নিশ্চিত করে মোহামেডান। আর এর সঙ্গে বিপিএল এ টানা 3 জয় পেল আলফাজের দল। 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিল মতিঝিলের দলটি। অন্যদিকে মোহামেডানের কাছে হেরে তালিকার 5-এ নেমে গেছে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল সেন্ট ভিনসেন্টে লিটনের নেতৃত্বে টাইগারদের টি-20 মিশন। ওয়ানডের ব্যর্থতা ঘোচানোই লক্ষ্য। সংক্ষিপ্ত সংস্করণে ওয়েস্ট ইন্ডিজকে হারানো কঠিন হলেও আশা হারাচ্ছেন না লাল সবুজ। অনিশ্চয়তায় সাকিবের ভবিষ্যৎ। ইসিবির নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে পারবেন না বোলিং করতে। 22 গজে ফিরতে উত্তীর্ণ হতে হবে আইসিসির পরীক্ষাগারে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।